আমরা জানি যে নতুন সরকার শুরু হলো, নতুন সরকারের সংসদীয় গণতন্ত্রের যে পথে আমাদের সংসদ অধিবেশন শুরু হয়েছে, আমরা দেখেছি যে সেখানে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেত্রী নির্বাচিত হয়েছে, বিরোধী নেতা নির্বাচিত হয়েছে। আমরা দেখলাম যে সংসদ শুরুর প্রথম দিকে একটি বিতর্ক সামনে এসেছে যে আসলে এই সংসদটি আসলে কি আমাদের যে সংসদীয় যে সাধারণ পরিষদ সংসদ, নাকি সেখানে যে সংস্কার পরিষদ থাকবে তারা। আমরা দেখেছি এনসিপি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে এবং এক সংসদ সদস্য হিসেবে দুটি তারা ওত নিয়েছে, কিন্তু বিএনপি একটি মাত্র সাধারণ সংসদ সদস্য হিসেবে তারা ওত নিয়েছে। এটি নেওয়ার পর বিতর্ক যে জায়গাটি আছে যে সেখানে হচ্ছে যে এনসিপি এবং জামাত জোট তারা দাবি করছেন যে বিএনপি আসলে সংস্কার বা জুলাই সনদ মানে না এবং তারা গণভোটের রায়কে তারা বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করছে এবং তারা সেটি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী কাজ করছে না। ফলে তারা নিবেদন করছে বিএনপির প্রতি যে বিএনপি যদি গণভোটের রায়কে বাস্তবায়ন না করে তাহলে তারা রাজপথে আন্দোলন গড়ে তুলবে। সামনে ঈদ, হয়তো সে কারণে আন্দোলনের সুনির্দিষ্ট কর্মসূচি নেই, কিন্তু তারা নীতিগতভাবে আন্দোলন করবে বলে এক ধরনের তারা হুঙ্কার বা এক ধরনের প্রত্যয় ব্যক্ত করছে। আপনি এই পরিস্থিতিতে কিভাবে দেখছেন যে শুরুতেই কি এক ধরনের সংসদীয় রাজনীতিতে এক ধরনের জটিল অবস্থা কি শুরু হলো, বা এই অবস্থাটার সমাধান কি আসলে এনসিপি জামাতের রাজপথে করতে পারবে, নাকি এক ধরনের আলোচনার মাঝে একটি সমাধানের পথ বের হবে, নাকি এটি ছায়া আসলে রাজনীতিতে পড়বে দীর্ঘ সময় ধরে? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতা আমার সাথে আলোচক সহ। আন্দোলনের হুমকিটা শুনছি আমরা, কিন্তু এটি কন্টিনিউ করবে না। আমি আসলে রাজনৈতিক জোট বলেন আর দল বলেন, আমি দেখতে পাচ্ছি যে আসলে পার্লামেন্টে জামাত সংখ্যাগরিষ্ঠতা, জামাত যেভাবে বলবে বা চলতে বলবে, নবীন দল এনসিপি সেইভাবেই চলবে হয়তো। এবং জামাত ইতিমধ্যেই এনসিপিকে তার ডিজাইনের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। এনসিপির প্রধান, তিনি জাতীয় সংসদের বিরোধী দলের চিফ হুইপ। সুতরাং এই জায়গাটায় খুব বেশি জায়গায় এনসিপি জামাতের সঙ্গে কোনো বিষয়ে খুব বড় দ্বিমত পোষণ করতে পারবে না। সম্ভবত জামাতের যে পলিটিক্যাল লাইন হবে, অন্যদেরকে সেই লাইন মেনে চলতে হবে। এখন জামাত কি আসলে আন্দোলন করবে? তার থেকে গুরুত্বপূর্ণ হলো এই সময় আসলে আন্দোলন কি জমবে? কোনোভাবেই জমবে। পার্লামেন্টে নির্বাচন হয়েছে, ঠিক এই মুহূর্তে আপনি আর একটা আন্দোলন গড়ে তুলতে পারেন। দ্বিতীয়ত, জামাত আসলে কি আন্দোলন করবে এটি আমরা বেশ কয়েকবার কিন্তু দেখেছি। নির্বাচনের আগে জামাত মোটামুটি রাস্তায় ঢাকার এই মাথা থেকে সে প্রান্ত পর্যন্ত তারা মানব প্রাচীর করেছিল। আপনার জাতীয় পার্টি নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্রপতিকে সরিয়ে দিতে হবে, পিআর সিস্টেম চালু করতে হবে। কিন্তু যখন নির্বাচনী তফসিল ঘোষণা করা হলো, জামাত কিন্তু সবকিছু পেছনে ফেলে একবারে সুরসুর করে নির্বাচনের দিকে চলে গেল। অর্থাৎ আমাদের এই যে ঢাকার এই প্রান্ত থেকে ও প্রান্তে যে মানব প্রাচীর, এর ফলে হলো আমাদের একদিনের কষ্ট হলো। নির্বাচনের পরেই আপনার মনে আছে শপথ গ্রহণের আগেই তারা বাইতুল মোকাররমের মসজিদের সামনে থেকে একেবারে রণহুঙ্কার দিয়ে জানিয়ে দিল নির্বাচনের পরে সহিংসতা, এটা করবো সেটা করবো ইত্যাদি। ওই এক মিটিংয়েই শেষ। তারপরে ইস্যু কি এলো? ইলেকশন ইঞ্জিনিয়ার। একদিন সমাবেশ করেই শেষ। অর্থাৎ তারা রাজনৈতিক দল হিসাবে বুড়ি ছোঁয়া আছে না, তারা বুড়ি ছোঁয়ার রাজনীতিটা করছে। বিরোধী দল সে যদি ভুলও করে, তার দাবির প্রতি যে দৃঢ়তা থাকা দরকার সেই দৃঢ়তাটা নেই। এবং এই ধরনের আপনার রিয়াক্টিভ, সকালে আপনি একটা ইস্যু নিয়ে যাবেন, বিকালবেলা আর একটা ইস্যু নিয়ে যাবেন, যেটা নির্বাচনী প্রচারণায় আমরা দেখেছি। সকালবেলায় নোয়াখালীতে জনসভা, এই জোটের প্রধান জামাতের আমির তিনি সকালবেলায় বললেন আমরা ক্ষমতায় গেলে নোয়াখালীকে বিভাগ করব। বিকালবেলায় কুমিল্লায় জনসভা, আবার তিনি বললেন আমরা ক্ষমতায় গেলে কুমিল্লাকে বিভাগ করব। অর্থাৎ এই যে পজিশন থেকে শিফট হয়ে যাওয়া, অবস্থান থেকে শিফট হয়ে যাওয়া, এই জায়গাগুলোতে আপনার কোনোভাবেই সম্ভবত এটি যদি দোদুল্যমানতা থাকে, আপনি রাজনীতিতে কোনো ভূমিকা রাখতে পারবেন না, মানুষের আস্থা বিশ্বাস রাখতে পারবেন না। দ্বিতীয়ত, এই মুহূর্তে বিএনপির বিরুদ্ধে আপনি প্রেস ক্লাবের সামনে থেকে সমাবেশ করে সংসদ পরিচালনা করবেন, সেই রাজনৈতিক শক্তি আপনার।
সোশ্যাল মিডিয়া হাইপ তোলা যাবে, সোশ্যাল মিডিয়া এক ধরনের প্রোপাগান্ডা চালানো যাবে, আপনার কথাগুলো বলতে পারবেন, কিন্তু রাস্তার আন্দোলন করে আপনি সংসদকে প্রভাবিত করবেন না। আর শেষ জায়গাটা হলো সম্ভবত বিএনপি এবং জামাতের পজিশন যাই থাকুক না কেন, এখানে আওয়ামী লীগ ইস্যুতে তারা একটি জায়গায় এসে দাঁড়াবে। এই কৌশলটা জামাত বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবে, কারণ আমাদের এখানে আমি আওয়ামী লীগকে এই কারণে হিসাবের মধ্যে ধরছি, আমরা ভেবেছিলাম 5ই আগস্টের পর আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গেছে, কিন্তু ভোটের সময় আমরা দেখেছি যে আওয়ামী লীগকে বারবার বলা হয়েছে আওয়ামী লীগ তোমাকে আমরা ক্ষমা করে দিচ্ছি। তখন জেনেছিলাম যে আওয়ামী লীগ আছে। নির্বাচনী প্রচারণায় গিয়ে বলা হয়েছে যে আওয়ামী লীগের ভোটগুলো আমাদেরকে দিয়ে দেন, তখন আমরা জানলাম যে না, আওয়ামী লীগ তো আছে। সুতরাং আওয়ামী লীগ যাতে মাঠে নামতে না পারে তার জন্য জামাত কখনো বিএনপির বিরুদ্ধে একেবারে এ টু জেড একটা আন্দোলনে কখনোই যাবে না। জি, শরীফ, আপনাকে শুনবো, আওয়ামী লীগের প্রসঙ্গটা একটু আলাদা করে আলোচনায় আনবো। আপনাকে ধন্যবাদ। প্রাথমিকভাবে ফরিদুল হক, আপনার কাছে আসতে চাই যে আলোচনাটি সূত্রপাত আমরা করেছি, সেটি হচ্ছে যে সংসদটা আসলে কতটা কার্যকর হবে। প্রথম দিকেই সংসদ হোঁচট খাচ্ছে, আমাদের সংস্কার বা গণভোটের ভবিষ্যৎ প্রশ্নে বিএনপি এবং বিরোধী দলের মধ্যে এক ধরনের রাজনৈতিক একটা দূরত্ব বা বিরোধপূর্ণ একটা পরিবেশ তৈরি হচ্ছে। আমরা পারস্পরিক নানা রকম আন্দোলনের হুমকি দিতে শুনছি। আসলে আমরা তো আশা করেছিলাম যে নতুন ভাবে দেশের রাজনীতি শুরু হবে, নতুন যাত্রা, আমাদের যাত্রাপথে চলবো এবং আমাদের সংসদীয় গণতন্ত্র আরো বেশি ফলবান হবে এবং কার্যকর হবে সংসদ। তো আমরা এই ধরনের কোনো আশঙ্কার মধ্যে পড়ে যাচ্ছি কিনা আপনাদের যে রাজনৈতিক অবস্থানের কারণেই, অর্থাৎ বিরোধী দল কতটা সরকারকে সহায়তা করবে সামনের দিনগুলোতে? জি, ধন্যবাদ আপনাকে। সম্মানিত সহ আলোচক এবং দর্শকদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এটা খুবই পুরনো একটা প্রশ্ন, মানে বিরোধী দল কতটুকু সহযোগিতা করবে, এই প্রশ্নটা আমরা উল্টো খুব কম শুনি যে সরকার পুরনো কতটুকু প্রশ্ন, কিন্তু আপনারা নতুন বিরোধী দল, নতুন অঙ্গীকার নিয়ে নতুন সংসদে এসেছেন, নতুন সময় এসেছেন। আমি ওটা আমি বলছি, সরকার কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করবে এই প্রশ্নটা আমরা খুব কম শুনি। আপনি মনে করে দেখেন আপনার জীবনে আপনি এই প্রশ্নটাই বেশি শুনেছেন, এই জন্য হয়তো আনমনে এই প্রশ্নটা চলে এসেছে। সরকার কতটুকু দায়িত্বশীল ভূমিকা পালন করবে এরকম প্রশ্ন আমরা খুব কম শুনেছি। আমাদেরকে একটু জিনিস মনে রাখা দরকার, সেটা হচ্ছে যে আমরা সংসদ নিয়ে আলোচনা করছি। বাংলাদেশের বর্তমান যে সংসদ, যেই কাঠামোর উপরে কিংবা যেই আইন কানুন উপরে সংসদটা দাঁড়িয়ে আছে, এই সংসদটা পুরনো কাঠামোর উপরে দাঁড়িয়ে আছে। পুরনো কাঠামো ঠিক রেখে যদি আপনি মানে কি বলে যে নতুন কোন চান, ফল চান, পুরনো গাছ থেকে তো নতুন ফল হয় না। পুরনো কাঠামোর উপরে সংসদ যেমন হওয়ার কথা তেমনই হবে যদি আপনি এটাকে সংসদ হিসেবে ওইভাবে আলাদা দেখতে চান। কিন্তু আমাদের জন্য জরুরি যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে এই যে ইভেন পুরো এই সংসদটাও কিন্তু গঠিত হচ্ছে যে নির্বাচনের মাধ্যমে, সেই নির্বাচনী কাঠামোটাও পুরনো কাঠামো। যে নির্বাচনের যে আরপিও, এটা 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের করে দিয়ে যাওয়া আরপিও, এবং নির্বাচন কমিশন গঠন হয়েছেও পুরোনাই, হাসিনার করে দিয়ে যাওয়া। মানে পুরোটাই পুরনো কাঠামোর একটা কি বলে যে নতুন বোতলে পুরনো মদ একটা কথা বলে না, ওইরকম যে নতুন নামে হচ্ছে পুরনো কাঠামোটা বহাল আছে। আমাদের প্রধান যে জায়গাটা দরকার ছিল, আমরা যেটা নিয়ে অনেক আলোচনা করেছি, আমাদের একটা নতুন শাসন ব্যবস্থার কাঠামোতে যাওয়ার কথা ছিল। এটা আমাদের একটা অন্যতম প্রধান আকাঙ্ক্ষা এবং অঙ্গীকারের জায়গা ছিল জুলাই গণ অভ্যুত্থানের সময়, এবং সেটা নিয়ে আমরা দীর্ঘ সময় আলাপ আলোচনা করেছি। সে আলাপ আলোচনা হয়তো কিছুটা ঘাটতি থাকতে পারে, কিন্তু বাংলাদেশের গণ অভ্যুত্থানের পক্ষে কিংবা বিজয়ী রাজনৈতিক দলগুলোর সবাই সেই আলাপ আলোচনার মধ্যে ছিল, দীর্ঘ সময় আলাপ আলোচনা করেছে। আমরা একটা জুলাই সনদ আমরা স্বাক্ষর করেছিলাম, এবং এই জুলাই সনদের বাস্তবায়নের পরে কিন্তু আরেকটা নতুন কাঠামোতে আপনি প্রবেশ করবেন। এর আগ পর্যন্ত কিন্তু আপনি পুরনো কাঠামোতে আছেন। তো এই যে পুরনো কাঠামোতে থেকে আপনি যে নতুন কাঠামো যাবেন, সেই যে মানে সেইটার যে প্রক্রিয়া, ওই প্রক্রিয়াটাই হচ্ছে সংবিধান সংস্কার পরিষদ, যেটার জন্য জনগণ ইতিমধ্যে আমাদের যারা মেম্বার অফ পার্লামেন্ট তাদেরকে, মানে সব দলের তাদেরকে কিন্তু ইতিমধ্যে ম্যান্ডেট দিয়েছে। জনগণ তাদেরকে কনস্টিটিউয়েন্ট পাওয়ার সহ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে তাদেরকে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সেটা হচ্ছে যে বরাবর আমরা বাংলাদেশে যেটা চেয়েছি, বাংলাদেশে একটা ভয়ঙ্কর জিনিস আছে বাংলাদেশের এই পুরনো কাঠামো,
মারাত্মক ভয়ঙ্কর। সেটা হচ্ছে বাংলাদেশের যে ৭২ সালে যে সংবিধান তৈরি করা হয়, এই সংবিধানের মধ্যে ১৪২ অনুচ্ছেদে যেভাবে সংবিধান পরিবর্তনের বিধান রাখা হয়েছে, ওই বিধান ঠিক রেখে যে কোনো সরকারের কাছে যখন 2/3 মেজরিটি থাকে, এই মেজরিটি একটা ভয়াবহ মানে কি বলে যে দানব আকারে হাজির হয়েছে মাঝে মাঝে। আমরা কয়েকবার এটার দেখেছি। ৭৫ সালে বাকশাল হয়েছে, ২০০১-৬ সময় বিএনপি ৪র্দশ সংশোধনী করে নিজেদের লোককে তত্ত্বাবধায়ক সরকার করার যে মধ্য দিয়ে যে অপচেষ্টাটা করে, এবং তারপরে যে 111 এবং ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, এই সবটা কিন্তু 2/3 মেজরিটিতে হয়েছে। পুরনো রাজনৈতিক দলগুলো এই জিনিসটা জানে, বিএনপি এই জিনিসটা খুব ভালোভাবে জানতো, এবং বিএনপি 2/3 মেজরিটি পর্যন্ত অপেক্ষা করছে যে যদি 2/3 মেজরিটি পাই তাহলে আমরা আমাদের মতো করে সংবিধান সংশোধনী করবো, আর যদি না পাই তখন আমরা জুলাই সনদের ঘাড়ে সাওয়ার হব। এই জন্য তারা একটা মাঝামাঝি জায়গাতে নিজেদেরকে রাখছিল, এবং এটা কিন্তু তারা তো বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে জুলাই সনদের সবগুলো বিষয় তারা বাস্তবায়ন করবে, তারা সংস্কার করবে, কিন্তু এটা সংসদীয় পদ্ধতিতে তারা করবে, সংবিধান মেনেই করবে। তারা বলছে যে আপনারা সংবিধান সংস্কার হতে পারে, ফলে সেই পদ্ধতিতে না গিয়ে আপনারা আপনাদের জায়গায় গো ধরে আছেন কেন? মানে আমাদের জায়গায় আমরা গো ধরি নেই, আমাদের জায়গায় গো ধরি নেই। এটাও আর একটা ধরেন আমাদেরকে করা। প্রথম কথা হচ্ছে জুলাই সনদ যে আপনি তৈরি করলেন, এটা সংবিধানের কোথায় আছে? আর জুলাই সনদ কি সাংবিধানিক ভাবে কিভাবে আপনি ঠিক করবেন? এটা সংবিধানের কোথাও নাই তো। আর আমরা কেন গো ধরবো? গণভোটকে আমরা চাইছি, আমরা তো সংবিধান সংস্কার পরিষদ চাইছিলাম, মানে আমরা গণপরিষদ চাইছিলাম। তারপর বলছি ঠিক আছে গণপরিষদ তাহলে সংবিধান সংস্কার পরিষদ করে। ওনারা আমাদেরকে মানাইছে যে না ঠিক আছে আমরা গণভোটের মধ্য দিয়ে কনস্টিটিউয়েন্ট পাওয়ার নিয়ে পরবর্তী পার্লামেন্টকে আমরা একটা ডুয়েল রোল দিই। পার্লামেন্টের কাছে একটা ডুয়েল রোল থাকবে, একটা হচ্ছে তার কাছে সংবিধান সংস্কার করার ক্ষমতা থাকবে, আর হচ্ছে সে রেগুলার পার্লামেন্ট যেভাবে ফাংশন করে সেই ক্ষমতাটা থাকবে। এইটার জন্য সবচেয়ে বেশি যুক্তি, সবচেয়ে বেশি লোকতা হাজির করছে তো বিএনপি, এবং এই ফর্মুলা তো আমাদের ফর্মুলা, এই ফর্মুলা তো জিয়াউর রহমানের ফর্মুলা। জিয়াউর রহমান 1978 সালে প্রথমে গণভোট করেন, গণভোট করে ওনার শাসন এবং ওনার যে এই গণতান্ত্রিক বাকশাল থেকে গণতান্ত্রিক যাত্রা, সেটাকে গণভোটের মাধ্যমে রেফারেন্ডাম নেন, পরে গিয়ে পার্লামেন্টের সংশোধনী করেন, এবং এটা যে একটা ভুল পদ্ধতি সেটা তো আমরা পরে দেখছি। তো এটা তো আমরা জানি, আপনারা